এবং আল ইসান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা, এই সেগমেন্টটি আলোচনার সেগমেন্ট। তার আগে ছোট্ট একটি প্রশ্ন আমরা ফেসবুকের মাধ্যমে পেয়েছি। সেটা হচ্ছে 8 বছর বয়স থেকে শুরু করে বাকি যে এর ঊর্ধ্বে যে বয়স আছে এগুলোর জন্য চ্যানেল 4-এর সৌজন্যে একটা সেক্স এডুকেশন এর জন্য একটা ভিডিও তৈরি হয়েছে, যেটা বিভিন্ন স্কুলে প্রদর্শিত হবে। গভর্নমেন্ট এরকম একটি বিষয় বলেছেন। তো এটা অ্যাকর্ডিং টু ইসলাম কি সলিউশন হতে পারে, প্লাস এটার জন্য কিন্তু অলরেডি এখানকার ইউকে সিটিজেন হোয়াইট ব্রিটিশ যারা আছেন তারা প্রতিবাদ করেছেন এবং একটা স্কুলে দেওয়ার জন্য তারা গিয়েছেন দেখানোর জন্য। ওখানে প্রতিবাদের মুখে এটা দেখানো যায়নি, কিন্তু এটা অনুমোদন পেয়ে গেছে শিক্ষা ডিপার্টমেন্ট থেকে। এনিওয়ে এগুলো ভিন্ন জিনিস। এখন আমরা সেই ভাইটি যেটা জানতে চাই সেটা হচ্ছে এটার ইসলামিক পার্সপেক্টিভসে এটার অবস্থানটা কি হবে। ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সকলের জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। আমাদের বাচ্চারা যারা 8 বছর বয়সী এবং প্রাইমারি স্কুলে পড়ে, তাদেরকে সেক্স এডুকেশনের নামে যে বিভিন্ন ভিডিও ক্লিপসগুলো দেখানো হবে বা হচ্ছে, সেটার ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে। কারণ এখানে প্যারেন্টসদের অ্যাপ্রুভাল দরকার হয়ে থাকে। আর আমরা যদি সেটা অ্যাপ্রুভ করি তাহলে বাচ্চারা সেগুলো দেখবে। এখন বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম ভিডিও ক্লিপস দেখাতে পারে। আমি যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, সেন্ট হেলেন্স প্রাইমারি স্কুল আমাদের এরিয়াতে, সেখানে আমার বাচ্চারা যায় এবং ওখানে আমি একজন গভর্নর স্কুলের, ওই হিসেবে ওই ভিডিও ক্লিপসের কিছু অংশটুকু আমি দেখেছি এবং আমার মনে হয়েছে কিছু কিছু জিনিস খুব রিলেভেন্ট আছে। যেমন মেয়েদের বড় হওয়ার সময় যখন আসে, তারা কি করে তাদের পিরিয়ড ইত্যাদি হলে সেটা নিজেদেরকে পবিত্র রাখবে, এই জাতীয় কিছু জিনিস সেগুলো ন্যাচারালি মায়েরাই শিক্ষা দেন। কিন্তু অনেক কিছু আছে যেগুলো অপ্রয়োজনীয় এবং এই বয়সের সাথে মোটেও সঙ্গতিপূর্ণ নয়, বরং সেগুলো বাচ্চাদেরকে আগেই পাকানোর এক ব্যবস্থা এবং সেটা ভিন্ন দিকে তাদেরকে ডাইভার্ট করতে পারে। এজন্য আমাদের অনুরোধ থাকবে যে মায়েরা যেন মেয়েদেরকে এবং মা বাবারা যেন ছেলেদেরকেও সেক্স এডুকেশন দিয়ে থাকেন। কারণ সেক্স এডুকেশন বলতে বোঝায় যে গোপনীয় ব্যাপারগুলো বাচ্চাদেরকে কি করে তারা নিজেদেরকে সেফ রাখবে, এটাই হলো টার্গেট। আল্লাহ নবীও কিন্তু দিয়েছেন। যেমন একটা বাচ্চা যখন বড় হবে, একটা টিন এইজে আসবে বাচ্চা, একটা ছেলে, তখন তার স্বপ্নদোষ হওয়াটা হলে কিভাবে সে পবিত্র হতে হবে, এগুলো কিন্তু হাদিসে আছে। এটাও কিন্তু সেক্স এডুকেশনের একটা পার্ট। একইভাবে একটা মেয়ে যখন পিরিয়ড হবে তাকে কিভাবে পবিত্র থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো তো মা বাবা শিক্ষা দিতেই হবে। তবে ভিডিও ক্লিপসের মাধ্যমে যখন সকলকে একসাথে দেখানো হয়, তখন প্রাইভেট জায়গাগুলোকেও প্রদর্শন করা হয়, এগুলো খুব অন্যায় এবং শরীয়তের দৃষ্টিতে খুব গর্হিত। আমরা অস্বীকার করি না যে সেক্স এডুকেশন দরকার, তবে সেগুলো যতটুকু ন্যাচারালি দরকার সেগুলো মা বাবারা দেয়া দরকার। সেগুলোকে ক্লিপসের মাধ্যমে ছেলে মেয়ে একসাথে বসে দেখা, সেগুলো কিন্তু অন্য আরেকটি পথকে উন্মুক্ত করে। এজন্য আমরা এই ব্যাপারে প্যারেন্টসদেরকে খুব সতর্ক ভূমিকা পালনের জন্য অনুরোধ করি এবং নিজেদের বাচ্চাদেরকে এই জাতীয় ক্লাসগুলো থেকে তারা যেন বিরত রাখা যায়, এই জন্য স্কুলে অ্যাপ্লিকেশন করবেন অথবা অ্যাপ্রুভাল করবেন না, তাতেই এটা থেকে তারা দূরে থাকতে পারবে। তারপর একটি ফ্রি সোসাইটিতে অনেক সময় হয়তো আমার বাচ্চা স্কুলে ওই সেক্স এডুকেশনের ক্লিপগুলো দেখলো না, কিন্তু অন্যান্য বাচ্চারা পরবর্তীতে হয়তো আলোচনা করবে, সেইটা কানে আসবে। তো এটাও হতে পারে, এটাও হতে পারে, কারণ এই ফ্রি সোসাইটির একটা ফিতনার মধ্যে এটা একটা বড় ফিতনা। এই জন্য মুসলমানদের উচিত প্রতিটি জায়গায় তাদের ছেলে মেয়েদের জন্য পৃথক ইনস্টিটিউট করা, যেখানে ইসলামী পরিবেশে আমাদের বাচ্চাদেরকে আমরা বড় করতে পারি। ইনশাআল্লাহ সেই দিনও আসবে এবং আসছে, বিভিন্ন জায়গায় সেরকম তৈরি হয়ে যাচ্ছে। আল্লাহ নিশ্চয়ই আমাদের সেই ফরিয়াদগুলোকে শুনবেন। আমিন।
প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের প্রতি প্রোগ্রামের মতো এই প্রোগ্রামে আমরা আলোচনার দিকে যাচ্ছি দ্বিতীয় সেগমেন্টে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্ম রিসিপশন অফ রমাদান। আমরা আমাদের সম্মানিত মেহমানকে খুব খুব কাছাকাছি পেয়ে যাচ্ছি অল্প দিনের মধ্যেই। আমরা তাকে স্বাগত জানাতে পারবো আশা করছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের সবাইকে তৌফিক দেন। আমরা ওয়ার্ম রিসিপশনটা কিভাবে দিতে পারি, আমাদের কি কর্তব্য, কি করা উচিত, সব মিলিয়ে আমরা আজকে আলোচনা শুনবো আমাদের সম্মানিত মেহমান শেখ মাহমুদুল হাসানের কাছ থেকে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পবিত্র রমাদান আমাদের ধার প্রান্তে। আগামী রোববার যখন আমরা প্রোগ্রামে বসবো তখন ইনশাআল্লাহ রোজার মাধ্যমে বসবো, এটাই আমাদের প্রত্যাশা। এবং আশা করা যাচ্ছে ইউকে, ইউরোপের বিভিন্ন এবং বিভিন্ন দেশে শুক্রবার রাত্রেই তারাবির নামাজ পড়ে শনিবারে প্রথম রোজা হতে পারে, বা বৃহস্পতিবার রাত্রে তারাবি হয়ে শুক্রবারেও প্রথম রোজা হতে পারে। সেটা যেটাই হোক, রমাদান যখন আমাদের দরজায় নক করবে তখন রমাদানকে আমাদের রিসিপশন কিভাবে করা উচিত। রমাদানের জন্য, রিসিপশনের জন্য প্রথম যে জিনিসটি দরকার, আমি সব সময় গুরুত্ব আরোপ করব আমাদের সকল দর্শক ভাই বোনদেরকে, রমাদান এবং রোজার ব্যাপারে নলেজ অর্জন করা, ইলম অর্জন করা। কারণ আল্লাহ নবী বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ইলম অর্জন করাটা ফরজ, বাধ্যতামূলক। আর এই বাধ্যতামূলক কাজটি আমাদেরকে করতে হবে। রমাদানের রোজা কি করে রাখতে হয়, কি কাজ করলে রমাদানের রোজা ইনভ্যালিড হবে, এবং এই রমাদান কত গুরুত্বপূর্ণ একটি অতিথি, এটা আমাদেরকে অনুভব করতে হবে। কারণ আপনার কাছে যে মেহমানটি আসছে তার গুরুত্ব যদি আপনার জানা না থাকে, তাহলে সেভাবে আপনি তার সাথে ট্রিটমেন্ট করতে পারবেন না। একজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন আসলে এক ধরনের মেহমানদারি, ভেরি ইম্পর্টেন্ট আসলে আরেক ধরনের, নর্মাল একজন মানুষ আসলে এক ধরনের মেহমানদারি, এটাই সামাজিক রীতি। রমাদান যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেহমান এবং মাস আমাদের কাছে আসছে, তার জন্য আতিথেয়তার যেই ধাপ, সেই ধাপকে চয়েস করতে হলে তার গুরুত্ব আমাদেরকে উপলব্ধি করতে হবে, ইলম অর্জন করতে হবে। আর এটা অর্জনের জন্য এখন থেকে আমাদেরকে কাজ করতে হবে। আমার অ্যাডভাইস হলো, 1 নাম্বার, আমাদের ঘরে প্রত্যেকেই বুখারী শরীফের রোজা অধ্যায়টি, কিতাবুস সিয়াম, অথবা মুসলিম শরীফের অথবা রিয়াদুস সালেহিন থেকে যে হাদিসগুলো রমাদানের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, ওই হাদিসগুলো যেন আমরা প্র্যাকটিস করি, পড়ি সকলে মিলে। কালেকটিভলি যদি আমরা রিড করি ওই হাদিসগুলো, তাহলে এটা আমাদেরকে খুব ইনসাইটফুল নলেজ দেবে। আমরা বুঝতে পারবো রমাদান ইসলামে কত গুরুত্বপূর্ণ। তাহলে বুখারী, মুসলিম বা যে কোনো গুরুত্বপূর্ণ হাদিসের কিতাবের রোজা অধ্যায়টি, ফাস্টিং চ্যাপ্টারটি আমরা সকলে মিলে পড়ার চেষ্টা করব। সকলে মিলে সম্ভব না হলে প্রত্যেকেই পৃথকভাবে পড়ার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার হলো অথেন্টিক ফিকহের বুক, যেমন ফিকহুস সুন্নাহ আছে, অথবা অন্যান্য কোনো ফিকহের গুরুত্বপূর্ণ বই, আমরা যেন সিয়াম অধ্যায়টি পড়া শুরু করি, ফাস্টিং অধ্যায়টি এখনই পড়া শুরু করি। তাহলে আমাদের জানা নলেজগুলো আবার রিফ্রেশড হবে, আর অজানা নলেজগুলো আমরা জানতে পারবো। কখন রোজা ভাঙবে, কোনটা মাকরুহ হবে, কোনটা করা উচিত, কোনটা উচিত নয়, এই নলেজগুলো আমাদেরকে অর্জন করা আমাদেরকে শেখাবে। কারণ নলেজ বলা হয় যে কোনটা আগে করা দরকার, কোনটা পরে করা দরকার, কোনটা করা দরকার, কোনটা দরকার নয়, এই জিনিসটা জানার নামই হলো নলেজ, নোয়িং দ্য প্রায়োরিটিস। কারণ মানুষের জ্ঞান যদি না থাকে, যেটা 3 নম্বরে সেটাকে সে 1 নম্বরে নিয়ে বসায় ফেলবে, 1 নম্বরেরটাকে 3 নম্বরে নিয়ে বসাবে। আমি কয়েকটা উদাহরণ দিই আপনাদেরকে। প্রথম নম্বর হলো, অনেকে আছে রমাদানে তারা ইফতার পার্টি নিয়ে এত ব্যস্ত, বড় বড় পার্টির আয়োজন করেন। এটা খুব ভালো, মানুষকে ইফতার করানো এটা সওয়াবের কাজ, আল্লাহ নবী উৎসাহিত করেছেন। রোজাদারদেরকে ইফতার করালে আল্লাহ তাআলা রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব দান করবেন। তবে এই ইফতার পার্টি অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে জোহর শেষ, আসর শেষ, মাগরিবও শেষ, অথবা বেয়াই বেয়ানদেরকে ইফতার করানোর জন্য আমরা ছুটে যাই কালচারালি। এটা কিন্তু শুধুমাত্র দরদ থেকে নয়, আমার মেয়ে হলো কেন, সেই অপরাধের কারণে ছেলের মা বাবাকে আমাকে খাওয়াতেই হবে, এই বাধ্যতামূলক কারণে আমাকে ইফতার নিয়ে ছুটতে হয় রমাদানে। অথচ তাদের ঘরে যে ইফতারগুলো আছে কতগুলো যে বিনে যাচ্ছে, তারপরেও সেখানে নিতে হবে। এই যে একটা আমাদের কালচার, এটাকে আমরা বাড়ালাম। তো ইফতার করানো একটা ভালো কাজ, কিন্তু এটার কারণে যে আমার মাগরিব ছুটে গেল, আমার আসর চলে গেল, আমি রোজা রাখলাম কিন্তু নামাজটা পড়লাম না, তাহলে হাজার ইফতার পার্টি, মিলিয়ন মানুষের ইফতার পার্টিকে যদি আপনি একটি পাল্লায় রাখেন, আর আপনার মাগরিবের নামাজকে আরেক পাল্লায় রাখলে, শরীয়তের দৃষ্টিতে আপনার মাগরিবের নামাজের পাল্লাই ভারী এবং ওজনী হবে।
মাগরিবের নামাজ হলো নাম্বার 1 ফরদ, আর ইফতার করানো এটা হলো সুন্নত কিংবা মুস্তাহাব নাম্বার 3 অর 4। তাহলে এখন আপনি নাম্বার 3, 4 কে প্রথমে নিয়ে গেলেন, 1 নাম্বারটাকে নিয়ে আসতেন অনেক নিচে। এইটা হলো ল্যাক অফ নলেজ। একইভাবে আপনি সেহরি করতে পারেননি, এই জন্য আপনি রোজা রাখলেন না। অনেকে বলে যে আজকে ঘুম থেকে জাগতে পারিনি, এই জন্য রোজা রাখিনি। সেহরি করাটা হলো সুন্নত, এটা বারাকাত, তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। কিন্তু তাই বলে একটি সুন্নত না করতে পারার কারণে আপনি রোজা রাখা যেটা ফরজ সেটাকে আপনি বাদ দিয়ে দিলেন। তাহলে আপনি একটি সুন্নতের জায়গা কারণে একটি ফরজকে বাদ দিয়ে দিলেন। এই জন্য নলেজ জানতে হবে। অনেকে আছে ঈশার নামাজের জমাতে আসলো না, কিন্তু তাড়াতাড়ি এসে খাতমে তারাবিতে জয়েন হওয়ার জন্য দৌড়াদৌড়ি করে আসলো। তাহলে তার কাছে তারাবিটা ঈশার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, অথচ ঈশা হলো ফরদ আর তারাবি হলো সুন্নাহ মুআক্কাদা। এই জন্য প্রায়োরিটিসগুলোকে জানতে হবে, কোনটা আগে কোনটা পরে, এই জিনিসগুলোকে আমাদেরকে জানতে হবে। অনেকে আছেন রমাদানে বিভিন্ন চ্যারিটিতে ডোনেশন করছেন, কিন্তু তার হজের তার জাকাতের ক্যালকুলেশন তিনি করছেন না। তার কত সম্পদ আছে, কত জাকাত দিতে হবে, নিয়তের মাধ্যমে জাকাতের পয়সাগুলোকে গরিবকে বা চ্যারিটিকে দেওয়া, সেগুলো তিনি করছেন না, এমনি চ্যারিটি করছেন। এমনিতে চ্যারিটি করা এটা হলো নাফল, আর জাকাতের ক্যালকুলেশন করে জাকাত দেওয়াটা ফরজ। তাহলে আপনি ফরজটা না করে নফল করছেন। তাহলে প্রায়োরিটিস জানাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো যদি আমরা না জানি, তাহলে আমরা হয়তো অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, প্রয়োজনীয়টা বাদ পড়ে গেল। আর এই কারণে ওয়ার্ম রিসেপশন হবে রমাদানের নলেজ অর্জন করার মাধ্যমে। আর এই নলেজ অর্জন করার জন্য আমার 2টা সাজেশন। 1 নম্বর হলো বুখারী মুসলিম থেকে আপনি ফাস্টিং অধ্যায়, রোজার অধ্যায়টি পড়ে নেবেন, তাতে করে এর গুরুত্ব জানতে পারবেন। এবং অথেন্টিক ফিকহের বুক থেকে, মাসলা মাসাইলের বুক থেকে ফিক, রোজা এবং সিয়ামের অধ্যায়টুকু আপনি পড়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এবং সকলে মিলে পড়লে ঘরের ভিতরে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে। আর এটাই যদি আমরা এখন থেকে শুরু করি, আজকে থেকে শুরু করি, তাহলে রমাদান যেদিন শুরু হবে সেই দিন থেকে আমরা রমাদানের পরিপূর্ণ নলেজের মাধ্যমে প্রথম মিনিট থেকে আমরা রমাদানকে রিসেপশন জানাতে পারবো। আর সেটা যদি না করি, মেহমান চলে আসছে এখনো আমার ঘর গোছানো হয়নি, মেহমান চলে আসছে এখনো আমার ঘর পরিষ্কার করা হয়নি, তাহলে তো মেহমানের কাছে আমাকে লজ্জা পেতে হবে। এই জন্য মেহমান ঘরে ঢোকার আগেই আমাদের ঘর পরিষ্কার হয়ে যাক, আমাদের ঘরটা সজ্জিত হোক। কিসের মাধ্যমে আমরা ঘরকে সজ্জিত করব? ইলমের মাধ্যমে, নলেজের মাধ্যমে আমরা ঘরকে সজ্জিত করব। আরেকটি ব্যাপার হলো রমাদানে ইফতার করানো, এটা গুরুত্বপূর্ণ কাজ। তা আমাদের আত্মীয় স্বজন, গরিব দুঃখী, গ্রামে গঞ্জে অনেক অভাবী মানুষরা আছে যারা ইফতার করতে পারে না। তা আমরা তাদেরকে যদি টার্গেট করি যে একটা পরিবার, 2টা পরিবারকে আমি ইফতার করাবো, তাহলে এখনই তাদের জন্য পয়সা দেশে পাঠিয়ে দেওয়া দরকার। কারণ এখন পাঠালে হয়তো রমজানের প্রথম থেকেই তারা ইফতারের টাকাটা হাতে পাবে এবং স্মুথলি, মসৃণভাবেই তাদের জীবনটা চলবে, ইফতার এবং সেহরি করতে পারবে। কিন্তু রমাদান শুরু হওয়ার কিছুদিন পরে যদি আমি পাঠাই, হয়তো আমার টাকা পেতে পেতে রমাদানের অর্ধেক চলে যাবে, তাহলে তারা পরিপূর্ণ উপকৃত হতে পারবে না। এই জন্য যাদের টার্গেট, আমাদের টার্গেট করা দরকার গরিব দুঃখী পরিবারগুলোকে বিভিন্ন গ্রামে গঞ্জে অথবা বিভিন্ন দেশে, এবং সেই অনুযায়ী এখনই টাকাগুলোকে তাদেরকে পাঠিয়ে দেওয়া দরকার। এভাবেই আমরা রমাদানের প্রস্তুতি নেব। আমাদের রমাদান যেন ভালোবাসার মাধ্যমে হয়, আমাদের রমাদান যেন শুধুমাত্র একটা ট্র্যাডিশনাল না হয়, মানুষের রোজা না রাখলে কি হবে, মানুষ কি বলবে, কমিউনিটিতে কিভাবে চেহারা দেখাবো, এটা যেন না হয়, বরং ভালোবাসা নিয়ে আল্লাহর জন্য রমাদানের প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিকটুকু দান করে। আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা চমৎকার একটি আলোচনা শেষ করে আমরা যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। ফিরে আসবো 4র্থ সেগমেন্টকে সাথে করে, যেটি আমাদের সর্বশেষ সেগমেন্ট হবে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আপনারা দেখছেন ইসলামিক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা, সৌজন্যে ট্রাভেল লিগ এবং আল ইসান।
গ্লোবাল এডুকেশন সার্ভিস এখন সেবার পরিধি বাড়িয়ে ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য নিয়ে এসেছে 20টিরও বেশি ইউনিভার্সিটি, পাবলিক ফান্ডেড ও হাইলি ট্রাস্টেড কলেজে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। তাই আমরা দিচ্ছি লো কস্ট টিউশন ফিজে হ্যাসেল ফ্রি ভর্তির নিশ্চয়তা। গ্লোবাল এডুকেশন সার্ভিস, দ্য হোম অফ কোয়ালিটি এডুকেশন সার্ভিস। কম খরচে শাহ এয়ার অ্যান্ড সি কার্গো সার্ভিসের মাধ্যমে সব ধরনের মালামাল দেশে পাঠাতে পারেন। আমাদের আছে ইন্টারন্যাশনাল ফ্রেট ফরওয়ার্ডার অ্যান্ড ওভারসিজ রিমুভাল সার্ভিস। ন্যূনতম 5 কেজি মালের প্রথম শিপমেন্টে পাবেন 5% ডিসকাউন্ট। আরও আছে ডোর টু ডোর ডেলিভারি এবং স্টুডেন্টদের জন্য স্পেশাল ডিসকাউন্ট। শাহ এয়ার অ্যান্ড সি কার্গো সার্ভিসেস লিমিটেড, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বাংলাদেশি কার্গো সার্ভিস। ফোন 0207 473 7863। ডলফিন স্টোর আপনার প্রতিদিনের ছোটখাটো সব চাহিদা মেটাতে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে শ্যাডওয়েলের ওয়াটনি মার্কেটে। এখানে আপনি সুলভ মূল্যে পাচ্ছেন হাউসহোল্ড কুকিং ম্যাটেরিয়ালস, DIY টুলস, টয়লেট্রিজ, স্টেশনারি, সিজনাল আইটেমস, ইলেকট্রিক্যাল গুডস, গিফটস অ্যান্ড টয়স। আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনার প্রতিদিনের বাড়তি চাহিদা মেটানোই আমাদের লক্ষ্য। ডলফিন স্টোর, 23 Watney Market, Shadwell. Telephone 07939088894. অর্কিড মানি ট্রান্সফারের সৌজন্যে আজকের কারেন্সি রেট। পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রিন স্ট্রিট ফিশ বাজারে আগামী 13ই জুলাই থেকে 17ই জুলাই পর্যন্ত বিশাল সেল। এখানে বাংলাদেশি ছোট বড় মাছের ব্লক, আইর, বোয়াল, রুই, কাতলা মাছ ও ফ্রোজেন শাকসবজি সহ অন্যান্য পণ্যের উপর থাকছে বিশাল ছাড়। রমজানে ফ্রেশ খেতে চান? গ্রিন স্ট্রিট ফিশ বাজারে যান। গ্রিন স্ট্রিট ফিশ বাজার, 56A গ্রিন স্ট্রিট, লন্ডন E78BZ। কার্গোর জগতে একটি বিশ্বস্ত নাম ডোর টু ডোর কার্গো। বিশেষ সামার অফার। এখন থেকে আপনার মালামাল দেশে পাঠাতে পারবেন সর্বনিম্ন মূল্যে। ফোন তুলুন এবং ঠিকানা বলুন, আমরা দ্রুত পৌঁছে যাব আপনার দরজায়। আমরা নেব, আমরা দেব। ডোর টু ডোর কার্গো, লুটন। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক লিমিটেডের মালিকানাধীন জনতা এক্সচেঞ্জ কোম্পানি SRL ইটালি এখন মাত্র 3 ইউরোতে আপনি দেশে টাকা পাঠাতে পারেন পিন নাম্বারের মাধ্যমে মাত্র 12 ঘন্টায় দেশের যে কোনো প্রান্তে। আমরা আপনার টাকা পৌঁছে দেবার 100% নিশ্চয়তা দিচ্ছি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন পিয়াসো ভিত্তোরিও ইমানুয়েলে রোম 31 এবং মিলানো অফিস পিয়াসো ভায়া F গাফারিও 5। জনতা এক্সচেঞ্জ কোম্পানি SRL ইটালি। চ্যানেল 9-এ বাংলাদেশের সময় সংবাদ দেখুন প্রতিদিন স্কাই 834-এ। সকাল 8টায় সকালের সংবাদ, দুপুর 12টায় দুপুরের সংবাদ, বিকেল 3টায় সন্ধ্যার সংবাদ, সন্ধ্যা 5টা 30 মিনিটে রাতের সংবাদ, রাত 9টায় সময় সংবাদ, রাত 12টা 30 মিনিটে মধ্যরাতের সংবাদ। Tantalizing mango chutney wrapped in a soft paratha. Luscious mango chutney and soft traditional paratha. Mango chutney and paratha from Royal, simply the best. অফার অফার অফার। পবিত্র রমজান উপলক্ষে ক্যানন স্ট্রিটের কোয়ালিটি ফুডস লন্ডন লিমিটেডের চলছে আকর্ষণীয় অফার। মাছ, মাংস, শাক সবজি সহ আপনার প্রতিদিনের প্রয়োজনীয় সকল কিছুর উপর রয়েছে বিশেষ ছাড়। কোয়ালিটি ফুডস লন্ডন লিমিটেড। প্ল্যানেট হোমিওপ্যাথি অ্যান্ড হার্বাল সেন্টার লিমিটেড। ডক্টর মিজানুর রহমান ও ডক্টর আহমেদ হোসেন এশিয়া, আমেরিকা, ব্রিটেন ও ইউরোপের হোমিও ও হার্বাল চিকিৎসা ক্ষেত্রে ডিগ্রি এবং বহু বছরের অভিজ্ঞতা নিয়ে এখন হোয়াইট চ্যাপেলে। আমরা যে কোনো বয়সী পুরুষ ও মহিলাদের সর্বপ্রকার রোগসহ গোপন রোগের চিকিৎসা এবং বিনা খরচে ডায়াবেটিক্স, ব্লাড প্রেশার, BMI ও বিভিন্ন ধরনের পরীক্ষা করে থাকি। UK ও ইউরোপ সহ দূরের রোগীদের টেলিফোন ও ইমেলের মাধ্যমে পরামর্শ দিয়ে ডাকযোগে ওষুধ পাঠিয়ে থাকি। প্ল্যানেট হোমিওপ্যাথি অ্যান্ড হার্বাল সেন্টার লিমিটেড, 0203 372 54। পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রিন স্ট্রিট ফিশ বাজারে আগামী 13ই জুলাই থেকে 17ই জুলাই পর্যন্ত বিশাল সেল। এখানে বাংলাদেশি ছোট বড় মাছের ব্লক, আইর, বোয়াল, রুই, কাতলা মাছ ও ফ্রোজেন শাকসবজি সহ অন্যান্য পণ্যের উপর থাকছে বিশাল ছাড়। রমজানে ফ্রেশ খেতে চান? গ্রিন স্ট্রিট ফিশ বাজারে যান। গ্রিন স্ট্রিট ফিশ বাজার, 56A গ্রিন স্ট্রিট, লন্ডন E78BZ। www.ourtel.co.uk
কার্গো 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 অল ইন ওয়ান এক্সপ্রেস এখন নতুন মালিকানায়, নতুন রূপে, নতুন সাজে। আপনি এই সামার অথবা ঈদে কি দেশে যাবেন? তাহলে এক্ষুনি £1.80 পার কেজিতে মালামাল পাঠান বাংলাদেশে। ইউকেতে £1.80 পার কেজিতে একমাত্র আমরাই মাল পাঠিয়ে থাকি। তাছাড়া ইউকে সহ ইউরোপের যে কোনো জায়গা থেকে মালামাল কালেকশন করে থাকি। এখন আপনি বাংলাদেশ থেকেও মালামাল ইউকেতে নিয়ে আসতে পারেন। মনে রাখবেন, এখন মাত্র £1.80 পার কেজি। অল ইন ওয়ান এক্সপ্রেস, 0207-247-3971। পবিত্র রমজান উপলক্ষে MIM ফুডে চলছে বিশাল সেল। টাটকা শাকসবজি, মাছ, মাংস সহ গৃহস্থালী সামগ্রীর বিশাল সমাহার রয়েছে MIM ফুডে। রমজান উপলক্ষে MIM ফুডে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর রয়েছে বিশাল ছাড়। আজই আসুন MIM ফুডস, ফোন 0208-911-8801। 5, 4, 3, 2, 1. You are live now. মৃত্যুর নিষ্ঠুর হাতছানির কথা ভেবে, আখিরাতের নিঃসঙ্গ যাত্রার কথা চিন্তা করে আমি খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। কিন্তু সূরা বাকারার এই আয়াতটি আমাকে খুবই সান্ত্বনা দেয়। ইন্নাল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা দিনে রাতে প্রকাশ্যে গোপনে আল্লাহর পথে দান করে, তাদের প্রভুর কাছে তাদের জন্য অবারিত বিনিময় রয়েছে। তাদের কোনো ভয় নেই, তারা নিশ্চিত, তারা নিরাপদ। আপনারা দেখছেন ইসলামিক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা, সৌজন্যে ট্রাভেল লিগ এবং আল ইসান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমরা আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার সর্বশেষ সেগমেন্টকে সাথে করে। আমরা দ্রুত কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করি, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। ভাই, আমার একটা প্রশ্ন, মানে কি এটা রামাদানের ব্যাপার না, এটা অন্য ব্যাপার। কি আমি করতে পারবো? করেন, অবশ্যই। আচ্ছা, আমার প্রায় সময় মানে আল্লাহকে নিয়ে আর কি উল্টা পাল্টা মানে মাইন্ডে আছে আর কি, বুঝছেন? আমার এটা ইচ্ছাকৃত না, এমনি আছে, মানে মাইন্ডে আছে আর কি। তো এইটা নিয়ে মানে আমার খুব সমস্যা হয়। তো আমি নাম তো ওরা বললো কি আপনার পেশন হয়েছে, তো ওরা কি আমাকে ওষুধ দিতে আর কি, বুঝছেন? তো এইটা তো আমি খাচ্ছি, কিন্তু তারপর মাঝে মধ্যে চলে আসে। তো এই জন্য আমি খুব গিল্টি ফিল করি। আর মানে আমার খুব খারাপ লাগে, মানে আমি আমাকে সুযোগ দিয়ে দাও, বাট এই কষ্ট আমাকে দিও না। জি, হ্যাঁ। তো এই আর কি, তো মানে এইটা কি মানে কোন সমস্যার জন্য আমার কিন্তু মনে হচ্ছে যে না, এটা আমাকে জানাবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। বুঝছেন? ওকে, থাকবো। প্রশ্নটি হলো যে আল্লাহর ব্যাপারে নানা রকম চিন্তা আসে, আল্লাহর ব্যাপারে যেটাতে উনি নিজেকে খুব গিলটি ফিল করেন,
ওনার খারাপ লাগে যে আমার কেন এই চিন্তাগুলো আসে, এবং সম্ভবত এর জন্য তিনি মেডিকেশনও নিয়েছেন। উত্তর হলো এই যে অনিচ্ছাকৃতভাবে কারো মাথায় যদি এদিক ওদিক কল্পনা আসে, তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার জন্য পানা চাইতে হবে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বেশি করে পড়তে হবে। কারণ আল্লাহ নবী নিজে বলেছেন যে মানুষের মনের ভিতরে শয়তান আসে এবং নানাভাবে আল্লাহর ব্যাপারে তাদেরকে সন্দিহান করা কিংবা প্রশ্ন করা এরকম সৃষ্টি করতে পারে। যেমন শয়তান এসে জিজ্ঞাসা করতে পারে এটা কে সৃষ্টি করলো, ওটা কে সৃষ্টি করলো, এত সুন্দর জিনিস, এত বড় জিনিস। তখন আমরা উত্তরে বলি আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছে। তখন এক পর্যায়ে শয়তান হঠাৎ জিজ্ঞাসা করে বসে আল্লাহকে কে সৃষ্টি করলো। তো এরকম মাইন্ডে আসার কারণে সাহাবায়ে কেরাম অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতেন। তখন আল্লাহ নবী বলছেন না, এটা দুশ্চিন্তার কোনো কারণ নেই, বরং এরকম মনে আসাটাই হচ্ছে ঈমান যে আছে তার পরিচয়। আপনার ঈমান আছে বলে আপনার গিলটি ফিল হচ্ছে, কারণ এটা তো আপনি ইচ্ছা করে চিন্তা করছেন না। তবে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে এবং আউযু বিল্লাহ বেশি করে পড়তে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হে আল্লাহ, শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আশ্রয় চাই এবং শয়তান যেন আমার কাছে উপস্থিত হতে না পারে সে ব্যাপারে তোমার সাহায্য চাই। এই দোয়াগুলো আমরা বেশি করে পড়ব। আর এরপরেও যদি আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনিচ্ছাকৃত যেটা মানুষের সাধ্যে নেই সেটার জন্য আল্লাহ মাফ করবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ প্রিন্সিপাল ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু তাদের উপর কাঁধে চাপিয়ে দেন না। কাজেই এটার জন্য আমাদেরকে আল্লাহ নিশ্চয়ই ধরবেন না। এবং সব সময় আমরা আল্লাহর কুদরতের বিষয়গুলো যেগুলো আছে সেগুলো পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কোরআন এবং হাদিসে যা কিছু আছে সেটাগুলো পড়ার চেষ্টা করব, তাহলে আমাদের সন্দেহগুলো দূর হবে। আল্লাহ তাআলা যেন আপনাকে এই দুশ্চিন্তা থেকে এবং এই খারাপ অবস্থা থেকে আপনাকে পরিত্রাণ দান করেন, সেটার জন্য আমরা দোয়া করছি। আমরা টিএমএর প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হচ্ছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই কথাটি কতটুকু সত্য? ঠিক এইভাবেই ওয়ার্ডিংটা হাদিসে আমি পাইনি। যেটা ওয়ার্ড আছে মায়ের ব্যাপারে আছে, মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাটি আছে। মায়ের পায়ের নিচে জান্নাত মানে হলো যে মায়ের সেবার মাধ্যমেই, মাকে সন্তুষ্ট করার মাধ্যমেই জান্নাত অর্জিত হয়। তবে হুবহু স্বামীর ব্যাপারে এই কথাটি বলা হয়নি। স্বামীর ব্যাপারে যে কথাটি বলা হয়েছে সেটা হলো এই যে স্বামী যদি সন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা ওই মহিলার উপর সন্তুষ্ট থাকেন। কেউ যদি এইভাবে মারা গেল যে তার স্বামী তার উপর খুবই সন্তুষ্ট, তখন আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকেন। আর স্বামী যদি কোনো কারণে, যৌক্তিক কারণে যদি তার উপর অসন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়। এই জন্য প্রতিটি মহিলার উচিত তার স্বামীকে তার উপর সন্তুষ্ট রাখা, তার ব্যবহারের মাধ্যমে, তার আচরণের মাধ্যমে, তার প্রতি যেই দায়িত্ব সেটা পালনের মাধ্যমে। একইভাবে স্বামীদেরও দায়িত্ব তার স্ত্রীকে যেন খুশি রাখে এবং তার প্রতি যে দায়িত্ব স্ত্রীর প্রতি সেটা যেন পালন করে। কারণ অপর দিকে আল্লাহ নবী বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীর কাছে ভালো চরিত্রের দিক থেকে, ব্যবহারের দিক থেকে, তারাই আসলে ভালো মানুষ। স্ত্রীর প্রতি যারা নির্যাতন করে, জুলুম করে, তারা কখনো সুস্থ এবং ভালো মানুষ হতে পারে না। এই জন্য দুই পক্ষকেই একজন আরেকজনকে সন্তুষ্ট রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে, তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো এবং আল্লাহকে খুশি করতে পারবো। জাযাকুমুল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। যে ফজলুর কাছে আমার প্রশ্ন হলো, আমি ফজলুর এখন স্টুডেন্টও, আমার নাম লুৎফর রহমান, আমি আগে সাউথেন থাকতাম, এখন স্কান্ত পাচ্ছি। আচ্ছা, আমার দুই তিনটা প্রশ্ন হইলো ফজলুর কাছে। একটা হইলো যে আমরা অনেক সময় আমরা স্কুলে লেখাপড়া করছি যে আমরা উস্তাদ আছেন, তারা অনেক সময় হিন্দু আছেন, তারা লাগে আমরা দোয়া করা ঠিক আছে নি, জায়েজ আছে নি দোয়া করা? সুন্দর প্রশ্ন। কি আর কোনো প্রশ্ন আছে আপনার? যে আর নাম জি, অনেক সময় ফুজুরে কোন জেনে নামাজের আগে তুমি তাই হইল না, ফিক্সড হইল না কোন সূরা পড়বা। তখন আমি নামাজও লাগার সময় এখন আমি পড়লাম, মনে করলাম আল কারিয়াতু পড়লাম, কারিয়াতু পড়া এখন ফিক্সড করছি না, বাদর রাখাতো হইতে আমি মনে করলাম আল কারিয়াতু বাদে ওলা আসছে চাইরা আল হাক্কু পড়ি নিলাম। আমি আল হাক্কু পড়া নামাজও লাগিয়ে একটা আমি নিয়ত করছি, এটা করলে আমার কইব নি। আর আরো লাস্ট কোয়েশ্চন হইলো যে আমরা দুরূদ শরীফ পড়ি বইয়া,
তো অনেক সময় আত্মাইয়াতু পড়া বাদে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়ি, তে আল্লাহুম্মা ইন্নী জালামতু একটা পড়া লাগবে নি সব সময়। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। ধন্যবাদ জনাব লুৎফুর রহমান সাহেব, আমাদের পুরাতন সাউথ এন্ডের বাসিন্দা বলে আপনি বলছেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন যেখানেই আপনি থাকেন। প্রথম প্রশ্নটি হলো, একজন হিন্দু ওস্তাদের জন্য কি দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই দোয়া করা যাবে। অমুসলিম যে কোনো আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী, আমাদের ওস্তাদ, তাদের জন্য আমরা হেদায়েতের দোয়া করব। এই মর্মে আমরা দোয়া করব যে হে আল্লাহ, তুমি তাকে সঠিক পথ বুঝার তৌফিক দাও। কারণ আল্লাহর নবী অমুসলিমদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার জাতিকে তুমি হেদায়েত দাও কারণ তারা বুঝতে পারছে না। তো এই জন্য অমুসলিম টিচারের জন্য বা অন্যদের জন্য দোয়া করা যায়, হেদায়েতের দোয়া। দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনি করেছেন, প্রথম রাকাতে বিভিন্ন রাকাতে সূরাকে আগে ফিক্স করা যাবে না। এটা অর্থ হলো এই যে প্রতিদিন মাগরিবের নামাজে আপনাকে কুলিয়া পড়তে হবে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তে হবে, এইভাবে ফিক্স করার মাকরুহ। কিন্তু নামাজ শুরু করার আগে যদি আপনি চিন্তা করে নেন যে প্রথম রাকাতে আমি কি পড়ব, দ্বিতীয় রাকাতে কি পড়ব, এটা কোনো অসুবিধা নেই। ফিক্স করা যেটা অনুচিত, মাকরুহ, সেটা হলো প্রতিদিন একই নামাজে একই সূরা পড়তে হবে এরকম নির্ধারিত করে ফেলা, এটা হচ্ছে মাকরুহ। কিন্তু যে কোনো নামাজ শুরু করার আগে, যেমন আপনি এশার নামাজ শুরু করতে যাবেন, তার আগে আপনি যদি চিন্তা করে নেন যে প্রথম রাকাতে আমি এই সূরাটি পড়ব, দ্বিতীয় রাকাতে ওই সূরা পড়ব, এটাতে কোনো অসুবিধা নেই। এটা আপনি করতে পারেন, প্ল্যান করে আপনি নামাজে দাঁড়াতে পারেন। যেমন দেখেন, আমরা খতমে তারাবি যখন পড়ি তখন আগে থেকে হাফেজ সাহেবরা আজকে কোন পারাটি পড়বেন, কোন সূরাটি পড়বেন, কত আয়াত পড়বেন, সেগুলো আগেই তারা প্ল্যান করে পড়েন, এতে কোনো অসুবিধা নেই। আল করিয়া পড়ার পরে যদি আপনি আলহাকুমুত তাকাসুর পড়েন, তাতেও কোনো অসুবিধা নেই। এভাবেই তো আপনি পড়বেন, পিছনের দিকে আসতে থাকবেন, যেটা আল করিয়া, আলহাকুমুত তাকাসুর, এরপরে আপনি সূরা আসর, সূরা হুমাজা, এভাবে করেই আপনি পড়বেন। তবে দুটি সূরার মাঝখানে ছোট্ট সূরার গ্যাপ না দেওয়াটাই উত্তম। যেমন আপনি সূরা নাসর পড়লেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এবং দ্বিতীয় রাকাতে আপনি কুল হুয়াল্লাহ পড়লেন, মাঝখানে তাব্বাত ইয়াদাটাকে ছেড়ে দিলেন, এটা সুন্দর দেখায় না। তবে গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে। তবে উচিত হলো ছোট সূরা মাঝখানে ত্যাগ না করেই কন্টিনিউ পড়া। দ্বিতীয় প্রশ্নটি পড়েছেন, দরুদ শরীফের পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, নামাজের মধ্যে যে আমরা দোয়াটি পড়ি, এটা সবসময় পড়া জরুরি কিনা? এটা সবসময় পড়াটা জরুরি না, যে কোনো যখনই আপনি পড়বেন তখনই সওয়াব পাবেন, এই সময়টা দোয়া কবুল হয়। শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি না, আল্লাহর নবী থেকেও বর্ণিত অন্যান্য দোয়া আপনি পড়তে পারেন। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ আমাকে কবরে আযাব থেকে বাঁচাও, হায়াত ও মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও, হে আল্লাহ আমাকে লোন থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, এরকম দোয়া আল্লাহর নবী পড়তেন। যদি কারো তাড়াহুড়া থাকে তাহলে শুধু দরুদ শরীফ পড়ে সালাম ফিরিয়ে দিলে নামাজ আদায় হয়ে যাবে। তবে যত সময় বেশি আমরা দোয়া করব, এই দোয়াটি আমাদের কাজে আসবে ইনশাআল্লাহ। তবে এটা ফরজ ওয়াজিব নয়, এটা মুস্তাহাব, পড়তে পারলে এটাতে সওয়াব পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে। জাযাকুমুল্লাহ শেখ, আপনার চমৎকার সময়ের জন্য এবং উত্তরের জন্য। আমরা প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে আমাদের সময় শেষ। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা শেষ করতে। সবার আগে সবার কাছ থেকে এই দোয়া চাই আমরা সবাই সবার জন্য, যে আগামী যে রমজান শুরু হচ্ছে, আমাদের হয়তো রোববার আমরা আশা করছি ইনশাআল্লাহ রোজামুখে আপনাদের সামনে বসতে পারবো ইনশাআল্লাহ। সবাই যেন সবার জন্য দোয়া করি, আমাদের জীবনটা যেন ইসলামের আলোকে সাজাতে পারি, এই দোয়াটুকু যেন আমরা সবাই সবার জন্য করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা বুকেতে রাখি বল, সহজে করি কল, দূর থেকে ধরে আছি
মায়ের আচল সিম্পল কল আহা সিম্পল কল সহজে কল করুন, আপনজনের কাছে থাকুন। এক্সেলসিওর সিলেট, সিলেট শহরে 5 স্টার হোটেল, সিলেটের সৌন্দর্য আর আভিজাত্য উপভোগ করার এক অনন্য স্থাপনা। সিলেটের পাঠানটোলায় এই 20 তলা হোটেলে থাকবে 200টি বিলাসবহুল রুম, 1500 অতিথি আপ্যায়নের সুবিধা সহ কনফারেন্স এবং ব্যাংকুয়েটিং হল, রুফটপ রেস্টুরেন্ট, কন্টিনেন্টাল ফুড কোর্ট, মহিলাদের জন্য আলাদা সুইমিং পুল, জিম সহ বাচ্চাদের খেলার জায়গা। সর্বাধুনিক ডিজাইন আর সুযোগ সুবিধা নিয়ে সিলেট শহরের বুকে নির্মিত হতে যাচ্ছে এক্সেলসিওর 5 স্টার হোটেল। আপনিও হতে পারেন এক্সেলসিওরের একজন গর্বিত অংশীদার। ব্রেকিং নিউজ, শহর কাঁপছে নতুন এক জ্বরে, সবাই ভুগছে দারুণ উত্তেজনায়। সবার মুখে এখন একটাই কথা, মাছ আর মাছ। কিন্তু কেন? দেখে আসি রিপোর্টে। চাচা কই যান? মাছ আর মাছ বা কই যান ভাই? কই যান? মাছ আর মাছে। আমরা মাছ আর মাছে যাই। মাছ আর মাছে যাচ্ছি। জি ভাই, সব ধরনের দেশি তাজা মাছ যখন হাতের কাছে তখন আপনাকে আসতেই হবে শ্যাডোয়েল চ্যাপম্যান স্ট্রিট মাছ আর মাছে। ও তাই নাকি? মনে হয় আমারও ওঠা উচিত। দর্শক, হাজার হলেও আমিও মাছে ভাতে বাঙালি। অর্কিড মানি ট্রান্সফারের সৌজন্যে আজকের কারেন্সি রেট। রেড ড্রাগন, ইস্ট লন্ডনের প্রথম হালাল চাইনিজ রেস্টুরেন্ট। এখানে আপনারা পাচ্ছেন 25 থেকে 30টি আইটেমের বুফে, তাই আপনি খেতে পারবেন যত খুশি তত। শিশুদের জন্য হাফ প্রাইস। ঘরোয়া পরিবেশে আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য রেড ড্রাগন অনন্য। রেড ড্রাগন, 86 Mile End Road, Stepney, London, E14UN. Telephone 0207-790-4989. Fresh vegetable. না সইও না, বার্মিংহাম যাইতো। বড়গুই নালগাঁও। বাংলাদেশের মাছ, বার্মিংহাম, সোনালী সুপারমার্কেটও। এইসব বাংলাদেশি শাকসবজি মাছ ছাড়াও পাবেন কবুতর ও হরিণের মাংস। নির্দিষ্ট মাছের ব্লক একটি কিনলে একটি ফ্রি। ডিপার্টমেন্টাল স্টোর এন্ড রেস্টুরেন্ট ইকুইপমেন্ট, সোনালী সুপারমার্কেট লিমিটেড, কভেন্ট্রি রোড, বার্মিংহাম। ব্রাঞ্চ সোনালী সুপারমার্কেট, ফেদারস্টল রোড, নর্থ ওল্ড। লিভারপুলের মাহি ট্রাভেল এখন মানি ট্রান্সফার, এয়ার টিকেট এবং কার্গো সার্ভিসের ক্ষেত্রে নিয়ে এসেছে দারুণ সব অফার। বাংলাদেশের ব্র্যাক ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে 3000-এরও বেশি শাখার মাধ্যমে আমরা দিতে পারি আপনার টাকা সর্বোচ্চ রেটে, গ্যারান্টেড নেক্সট ডে ডেলিভারি এবং স্পট ক্যাশ। মাহি ট্রাভেলে আছে স্পেশাল অফারে সব এয়ারলাইন্সের টিকিট। আমাদের ইন্টারন্যাশনাল কার্গো সার্ভিসের মাধ্যমে ঠিক সময়ে বাংলাদেশে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি। 3 সার্ভিসেস আন্ডার ওয়ান রুফ, ফার্স্ট এভার ইন লিভারপুল। মাহি ট্রাভেল, 56 লরেন্স রোড, লিভারপুল, L15 OEG। সোনার দেশের সোনার মাটি, ইলিশ রুই কাতলে রে, অন্তর টানে সেই মাটির ঘ্রাণে, নদীর তাজা মাছেতে অন্তর টানে সেই মাটির ঘ্রাণে। অন্তরেরই টানে প্রবাসীদের প্রতিটি প্রাণে মিশে আছে সাসকো ফুডস। Experience Emirates. Call Travellink 020-7375-1661. এত দ্রুত সময়ের ভিতরে কয়লা তোলা সম্ভব না। কয়লা উত্তোলন করলেই যে কয়লা আমাদের হাতে আসবে তা তো। ব্যবসা করা আর ইনভেস্টমেন্ট করা দুটো জিনিস। আমরা কিন্তু সাংঘর্ষিক নই, আমরা কিন্তু সরকারকে সহযোগিতা করছি। ছাত্রদেরকে দায়িত্বশীল হতে হবে। দলের মধ্যে গণতন্ত্রের ন্যূনতম চর্চাটাও হয়। সকল জাতীয় সংকটে কিন্তু বাংলাদেশের মানুষ প্রায় একাত্তা হয়ে তারা রেসপন্ড করেছে। অর্থাৎ সংকট কিন্তু সমাধানকে এগিয়ে দেয়। একটা দেশে একটা আইন আছে, আইনটা ছাত্রলীগের জন্য একটা, ছাত্র দলের জন্য একটা, তা না। ব্যক্তিগতভাবে কারো নাম উচ্চারণ করতে চাই না, গোটা প্রক্রিয়াটাই আপনার কিন্তু অসাংবিধানিক। দেখুন সোমবার থেকে বৃহস্পতিবার রাত 11টায় শুধুমাত্র চ্যানেল 9-এ। সৌজন্যে রহিম ব্রাদার্স, কোয়ালিটি ফুডস এবং জমজম ট্রাভেল গ্রুপ, বার্মিংহাম।
সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি দিয়ে আপনাদের বিশ্বস্ত হিলসাইড ট্রাভেলসের নতুন সংযোজন অনলাইন বুকিং সিস্টেম। আপনি এখন ঘরে বসে আপনার টিকিট বুক করতে পারবেন www.hillsidetravels.com এ। হজ ও ওমরা সহ সুলভ মূল্যে বিশ্বের যে কোনো দেশ ভ্রমণের জন্য আজই hillsidetravels.com ভিজিট করুন। সুলভ মূল্যে ইউরোপ ভ্রমণের জন্য অনলাইন ইউরোস্টার টিকিট বুক করতে পারবেন hillsidetravels.com এ। হেড অফিস ইউনিট 3388 গ্রিন স্ট্রিট আপটন পার্ক লন্ডন E13 9AP। ফোন 0208 5522 033। ভিসি প্রভিসির পদত্যাগ দাবিতে রাষ্ট্রপতির কাছে বুয়েট শিক্ষক সমিতির স্মারকলিপি, সংশ্লিষ্টদের সঙ্গে কাল বৈঠক শিক্ষামন্ত্রী। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগের পর সরকারের পদক্ষেপ দেখতে চায় জাপান, এর ভিত্তিতেই ঋণ ছাড়ের সিদ্ধান্ত বললেন দেশটির রাষ্ট্রদূত। এবং পূর্ব ঘোষণা ছাড়াই বরিশাল ঢাকা রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে হাজারো যাত্রী। সময় সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারাবি হাফিজ। উপাচার্য এবং উপ উপাচার্যের পদত্যাগ দাবিতে আগামীকাল সকাল 11টা থেকে 1টা পর্যন্ত প্রতীকী অনশনের ডাক দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ঐক্য ফোরাম। সকালে মৌন মিছিল করে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা। এদিকে ভিসিপন্থী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। অন্যদিকে এখনও পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল বুয়েটের ভিসি এবং প্রভিসি। দেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের সবখানে এখন চোখে পড়ছে এই পোস্টার। উপাচার্য ও উপ উপাচার্য পদত্যাগের দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের এই প্রতিবাদের ভাষা। যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে সবসময় থাকে রাজনৈতিক উত্তেজনার বাইরে, সেখানে আজ চলছে টানা আন্দোলন। আর এরই অংশ হিসেবে ভিসি এবং প্রভিসির পদত্যাগের দাবিতে বুয়েট ক্যাম্পাসে চলা টানা 5 দিনের অবস্থান ধর্মঘটের আজকে 5ম দিনে এই মৌন মিছিলটি নিয়ে তারা চলে যাচ্ছেন রাষ্ট্রপতি বরাবর, এবং রাষ্ট্রপতি বরাবর তারা একটি স্মারকলিপি দেবেন। এর মধ্যে দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে এই সমস্ত শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তারা যদি দাবি আদায় না হয় তাহলে পরবর্তীকালে তারা আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার পর আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিরা জানান তারা রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন, পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। এদিকে ভিসি এবং প্রভিসি এখনো নিজেদের সিদ্ধান্তে অনড়। আমাদের মহামান্য রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় আছে। 11টা থেকে কালকে 2 ঘন্টার জন্য প্রতীকী অনশন হবে। একটাই সলিউশন, সেটা হচ্ছে ভিসি প্রভিসির অপসারণ চাই। কর্মচারীদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। টিচাররা কোনো কর্মচারীকে তুমি যদি যারা আসে তাদেরকে যদি কিছু কথা বলো তো তোমাদের অ্যাকশন নেবে। পদত্যাগের যে দাবিটা সেটা অনৈতিক দাবি, অতএব আমরা বারবার বলছি যে আমরা শিক্ষক হিসেবে অনৈতিক দাবির কাছে আমরা নতি স্বীকার করব না। এদিকে রোববার বিকেলে ভিসি সমর্থক শিক্ষকদের একাংশ ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা ঐক্য ফোরামের ব্যানারে ভিসি প্রভিসির পদত্যাগের পরিবর্তে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। বিভাগীয় তদন্ত কমিটি করেন, সেখানে যদি ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর দোষী হয় তাদের দরকার হলে জেলে যেতে হবে, কিন্তু তারা তো বিনা দেশে পদত্যাগ করতে পারে না। অন্যদিকে বুয়েটের উদ্ভিদ সংকট নিরসনে সোমবার জরুরি বৈঠক রেখেছেন শিক্ষামন্ত্রী। এতে ডিন, বিভাগীয় প্রধান, সাবেক উপাচার্য ও সিনিয়র প্রকৌশলীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আর শিক্ষকরা জানিয়েছেন বৈঠকে যোগ দেবেন তারা। এই পরিস্থিতির একটা সুষ্ঠু সমাধানে পৌঁছার জন্য বুয়েটের সকল ডিন, সকল হেডস অফ ডিপার্টমেন্ট তাদেরকে আমরা আমাদের এই মন্ত্রণালয়ে একটা সবাই আহ্বান করছি। আমরা যাব এই চিন্তা করে যে শিক্ষামন্ত্রী একটা সমাধানের ব্যবস্থা করবে। আমরা আমাদের দাবির বিষয়ে অনড় আছি। তবে এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের চাওয়া একটাই, ভিসি প্রভিসির পদত্যাগ এবং নতুন উপাচার্য নিয়োগ দিয়ে বুয়েটে চলমানের সংকটের দ্রুত সমাধান। আশিকুর রহমান শ্রাবণ, সময় সংবাদ, ঢাকা। এদিকে উপাচার্যের প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে আবারও অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
ডিন এবং সিন্ডিকেট নির্বাচনের আগে প্যানেল নির্বাচনের বিরোধিতা করে আগামী ১৯ জুলাই অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ সহ অনশনের ঘোষণা দিয়েছে সম্মিলিত শিক্ষক পরিষদ। আর তাদের এই দাবি বিশ্ববিদ্যালয়ের সংবিধান পরিপন্থী উল্লেখ করে আগামী ২০ জুলাই প্যানেল নির্বাচনের সিদ্ধান্তে অটল উপাচার্য। রামিম হাসানের রিপোর্ট। যে নির্বাচনের দাবিতে কিছুদিন আগেই উত্তাল হয়ে উঠেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখন সেই নির্বাচন পিছিয়ে দেবার দাবিতে আবারও অস্থিরতার পথে এই ক্যাম্পাস। এরই মধ্যে শনিবার থেকে অবস্থান সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করতে শুরু করেছে সম্মিলিত শিক্ষক পরিষদ। তাদের দাবি, ডিন সিন্ডিকেট নির্বাচনের আগে প্যানেল নির্বাচন নয়। ভোটার তালিকাটা কি আপডেট করতে হবে না? দেখা যাচ্ছে যে যারা ভোট দেবেন সিনেট সদস্য, তাদের অর্ধেকের বেশি সদস্যরই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এদিকে উপাচার্য বলছেন, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে ভিসি প্যানেল নির্বাচন হতে হবে আগে। পরিষ্কার উল্লেখ আছে 19-2 ধারায় যে এটা 3 বছরের জন্য, অথবা যে পরবর্তী যে সাকসেসর তারা না আসা পর্যন্ত এই সদস্যরা তাদের দায়িত্ব পালন করে যাবেন। যাদের মেয়াদ এতদিন আগে শেষ হয়ে গেছে তাদেরকে আমরা রেখে দেব, আর যাদের মেয়াদ মাত্র শেষ হলো এবং তারা এখনো বৈধভাবেই আছেন তাদেরকে আমরা বলবো যে না আপনারা, এবং যেখানে তফসিল ঘোষিত হয়ে গেছে। তো সুতরাং এই দাবিগুলো একেবারে অযৌক্তিক। বারবার অস্থিতিশীলতার শিকার হয় দেশের শিক্ষাঙ্গন, আর সেই খেসারত দিতে হয় সাধারণ শিক্ষার্থীদেরকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে আবারও অস্থিতিশীলতার আশঙ্কায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছে, যে কোনো সমস্যারই সমাধান এমনভাবে হোক তা যেন শিক্ষার্থীদের শিক্ষা জীবনের উপর কোনো রকম প্রভাব না ফেলে। সেশন জটের একটা প্রবলেম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুক্ত যে প্রবলেমটা থেকে বলা যায় মোটামুটি, সেটা যেন আবার ফিরে না আসে। তো এটা অবশ্যই সাধারণ ছাত্রছাত্রীর জীবন এবং তার ক্যারিয়ারের জন্য খুবই একটা হুমকি স্বরূপ। আমাদের ক্লাসটা যেন নিয়মিত হয়, আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে শুধু এটুকুই চাই। পরিস্থিতি এমন হচ্ছে যে আবারও এই ধরনের সমস্যা হতে পারে। আর তাই শিক্ষার্থীদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতার স্বার্থে শিক্ষকদের সব পক্ষই সহনশীলতার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান করবেন। রামিম হাসান, সময় সংবাদ। পদ্মা সেতু নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ সম্বন্ধে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিচ্ছে তা জাপান গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোসিমা। তিনি জানিয়েছেন যে বাংলাদেশ সরকারের পদক্ষেপের উপর ভিত্তি করেই জাপান সরকার ঋণ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন ডিক্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেছেন। প্রধানমন্ত্রী যখন নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করার ঘোষণা দিয়েছেন, তখন জাপানের অবস্থান কি হবে এমন প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেছেন যে এই ব্যাপারে কোনো মন্তব্য করা তার পক্ষে সম্ভব নয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিক্যাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস। বাংলাদেশ সরকারের পদক্ষেপের উপর ভিত্তি করে জাপান সরকার ঋণ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আশা করি সপ্তাহ দুয়েকের মধ্যেই তা চূড়ান্ত হবে। যৌক্তিকভাবে চিন্তা করলে বাংলাদেশ এই সেতু তৈরি করতে পারে, কিন্তু এটা কার্যকর হবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারওয়েজের একটি বিমানে বোমা আতঙ্ক সৃষ্টির অভিযোগে এক মদ্যপ ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর পুলিশ। সেখানে আছেন আমাদের রিপোর্টার তানিন মেহেদি। বিস্তারিত জানতে টেলিফোনে তার সঙ্গে কথা বলছি। তানিন, তানিন, কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন? আমরা এয়ারপোর্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তো তারা আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যা 7:30টার দিকে দুবাই থেকে আসা ফ্লাই এমিরেটসের একটি বিমানের একজন যাত্রী, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। তো তিনি হুমকি দিয়েছিলেন যে তার কাছে বোমা আছে এবং তাকে কোনো ধরনের বিব্রত করা হলে তিনি বোমাটি ফাটিয়ে দিবেন। তো এই খবর শুনে হচ্ছে এয়ারপোর্টের আর্মড পুলিশ, র্যাব এবং এয়ারপোর্টের আনসার সদস্যরা সবাই বিমানটি যখন ল্যান্ড করে ঠিক 8:03 টার্মিনাল 2 নম্বর টার্মিনালে বিমানটি ল্যান্ড করে। ল্যান্ড করার সাথে সাথে আর্মড পুলিশ, র্যাব এবং আনসার সদস্যরা বিমানটিকে কর্ডন করে নিয়ে যায়। কর্ডন করার পরে এক পর্যায়ে সাধারণ যাত্রীদেরকে বিমান থেকে নামিয়ে দেন এবং পরবর্তী পর্যায়ে হচ্ছে ভিভিআইপি টার্মিনালে বিমানটি নিয়ে যায় এবং ভিভিআইপি টার্মিনালে বিমানটি নিয়ে বোম ডিসপোজাল ইউনিটের যারা সদস্য আছেন তারা বিমানটি ভালো করে যাচাই বাছাই করে দেখেন।